বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন। আজকে ইউনিক টিচিং মেথডের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আর সেই ভিডিও আপনাকে অবশ্যই উপপাদ্য এবং জ্যামিতির বিভিন্ন এমসিকিউ সমাধানে অনেক বেশি গুরুত্ব বহন করবে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখব, কারণ সামনে যদি আমরা উপপাদ্য প্রমাণ করতে যাই, এই ভিডিও জানাটা বাধ্যতামূলক। এই বিষয়গুলো জানা, আজকে ভিডিও যে আলোচনাগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্রয়োজন হবে। আর এছাড়াও এমসিকিউতে তো অবশ্যই লাগবে। তার সাথে শুরু করা যাক। আজকে কি রয়েছে দেখি। আজকে আমাদের জন্য রয়েছে ত্রিভুজ, যেটা আমাদের সবারই পরিচিত। যে ত্রিভুজ সম্পর্কে আমরা জানি, তারপরও আমরা যেহেতু সামনে উপপাদ্য প্রমাণ করতে যাব, তো সেই ক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি অজানা থেকে যাই তা আমরা আজকে শিখে নেব। তা আসেন, ওই পূর্বের মতো আমি যখন বলবো যে এই লাইনগুলো লিখে নেবেন বা লিখে রাখেন, যেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, আপনাকে শিখে রাখতেই হবে, জানতেই হবে, সাথে সাথে আমরা ইনশাআল্লাহ এগুলো খাতায় লিখে ফেলবো। তা আসেন, প্রথম ত্রিভুজ নিয়ে কথা বলি। ত্রিভুজ আসলে সৃষ্টি রেখাংশ দ্বারা। যদি সাধারণভাবে কোনো শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হয় যে স্যার ত্রিভুজ কি, তো আপনি প্রথমত উত্তর দিবেন তিন ভুজের দ্বারা সৃষ্ট যে কোনো ক্ষেত্রকে আপনি ত্রিভুজ বলেন। তো যদি বললাম ভুজ কি, তখন বললেন স্যার ভুজ মানে তিনটা রেখা। তো তখনই আমরা ভুলটা করে বসলাম, কারণ তিনটা রেখা কখনো ভুজ হতে পারে না। বিকজ রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রেখা সবসময় কি হয়, অসীম হয়। তার মানে বোঝা গেল যে কি, রেখাংশই প্রয়োজন ত্রিভুজ অঙ্কন করার জন্য, কারণ যার নির্দিষ্ট প্রান্তবিন্দু রয়েছে। তাহলে আমরা যদি যোগ করে দিই যে এ একটা আর এ একটা, তারা যখন একটা একটা শীর্ষবিন্দু পাই, এই শীর্ষবিন্দুগুলো যখন আমরা চিন্তা করি যে তিনটা রেখাংশ যখন তিনটি শীর্ষবিন্দুতে মিলিত হয়, মাঝখানে যে আবদ্ধ ক্ষেত্র সৃষ্টি করে তার নাম ত্রিভুজ। আর অন্যভাবে যদি বলি যে তিনটি ভুজের সমাহারকে মূলত কি বলে, ত্রিভুজ। আশা করি এটা আপনাদের জানা আছে। তারপরও আমরা আমাদের উপপাদ্য প্রমাণের স্বার্থে আমরা এটা একটু পুনরায় আলোচনা করলাম। আসেন এবার বাহু ভেদে। বাহু ভেদ, ভেদ মানে বাহুর ভেদাভেদ থেকে ভেদ মানে ধরন বা পার্থক্য। বাহুর পার্থক্য দৃষ্টিকোণ থেকে আপনি ত্রিভুজের প্রকারভেদ চিন্তা করলে কেমন পাই। যদি বলি স্যার যে আপনি কি একটা বাহু 5 সেন্টিমিটার, একটা বাহু 3 সেন্টিমিটার, একটা বাহু 2 সেন্টিমিটার, আপনি কি ত্রিভুজ আঁকতে পারবেন? আপনি নিঃসন্দেহে উত্তর দেবেন যে জি, অবশ্যই পারবো। কারণ জি স্যার সম্ভব, ত্রিভুজ আঁকা সম্ভব। এক্ষেত্রে চিন্তা করে দেখলাম যে একটা বাহু বড়, আর একটা সবচেয়ে ছোট, আর একটা মাঝারি মানে মিডিয়ামই রয়েছে, তার মানে ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আরও একজনকে যদি বলি যে একটা বাহু 5 সেন্টিমিটার, আরও একটা বাহু 5 সেন্টিমিটার, অপর বাহুটা 3 সেন্টিমিটার, ত্রিভুজ আঁকা সম্ভব? সেও বলবে যে জি হ্যাঁ, অবশ্যই সম্ভব, এখানেও ত্রিভুজ আঁকা সম্ভব। আর যদি কাউকে বলি একটা বাহু 4 সেন্টিমিটার, আরও একটা বাহু 4 সেন্টিমিটার, আরও একটা বাহু 4 সেন্টিমিটার, তাহলে কি ত্রিভুজ আঁকা সম্ভব? সেও বলবে কি জি স্যার, ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে বোঝা যাচ্ছে বাহুর ভেদ রয়েছে। প্রথমটার বাহুর ধরন ছিল একরকম, দ্বিতীয়টার বাহুর ধরন ছিল একরকম, এবং 3 নাম্বার যেটা বললাম সেটারও বাহুর ধরন ছিল একরকম। সেই উপর ভিত্তি করে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। প্রথম আলোচনার বিষয় যেটা সমবাহু ত্রিভুজ, আমরা যদি নেই কোনো একটি মেজারমেন্ট নিলাম, সাপোজ আমরা একটি ত্রিভুজের 3টি বাহু নিলাম, যথাক্রমে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার আনুমানিক, এবং তাকে দিয়ে যদি আমাদেরকে ত্রিভুজ আঁকতে বলে, তাহলে আমরা যে ত্রিভুজ পাবো তাই হবে আমাদের সমবাহু ত্রিভুজ। যদি আমি বলি এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পেরেছি এই ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে সেটা আমাদেরকে লিখে রাখতে হবে। প্রথম বৈশিষ্ট্য যে এখানে 3 বাহু সমান, 3 বাহু সমান। 2 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে কি অন্তস্থ কোণগুলা সবগুলা সমান। তাহলে এটা আমাদেরকে লিখে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণগুলা সবগুলাই সমান। একটা 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, তো 60 ডিগ্রি 60 ডিগ্রি 120 ডিগ্রি, তার সাথে 60 যোগ করলে 180 ডিগ্রি। আর আমরা সবাই জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে লেখার মতো লাইন পেলাম দুইটা। একটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের যে কোণগুলা সৃষ্টি হয়, সমান সমান বাহু যে কোণগুলা সৃষ্টি করে, অন্তস্থ যে কোণগুলা একটা 60 ডিগ্রি করে, তিনটা সমান। আর 2 নাম্বারকে লিখে রাখবো যে এই ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা 2টা লাইন লিখতে পারি। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আপনি সমবাহু ত্রিভুজ বুঝতে পেরেছেন। এছাড়াও ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা এই ভিডিওর শেষে কিন্তু বলবো, তো শেষ পর্যন্ত দেখার অবশ্যই রিকোয়েস্ট থাকবে, কারণ ত্রিভুজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমরা শেষে বলবো, কারণ সেটা আমাদের উপপাদ্যের প্রমাণে লাগবেই এবং তার উপরে ভিত্তি করে এমসিকিউ হবেই হবে। আসেন আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে জেনে ফেললাম। 2 নাম্বার, যদি বলি সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা সেখানে কি বলবো, ত্রিভুজের যে কোনো 2 বাহু, একটা বাহু 6 সেন্টিমিটার, আরেকটা নিলাম 4 সেন্টিমিটার, আরেকটা নিলাম কত 6 সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা দেখলাম যে কি 2টা বাহু আমরা সমান মাপে নিলাম, আরেকটা একটু বড় নিলাম, হলো না বাহুর ভেদ। একটু আগে ছিল 5 5 5, এখন হয়ে গেল 4 4 6। পার্থক্য, প্রথম যে ত্রিভুজের ধরন ছিল তার সাথে কিন্তু এই ত্রিভুজের ধরনটার মিল নেই, কারণ প্রথম ত্রিভুজের 3 বাহু সমান নেওয়া হয়েছে, এখানে কিন্তু 2 বাহু সমান আর একটা আলাদা। তাহলে এখন যদি ত্রিভুজটা আঁকি আমি, তাহলে আমি যে ত্রিভুজটা পাবো এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, আর এটাকে আমরা নিলাম ধরেন না সাপোজ 6 সেন্টিমিটার। মেজারমেন্ট ছাড়া নিচ্ছি আমরা জাস্ট বোঝানোর স্বার্থে। তাহলে বোঝা যাচ্ছে যে কি এই ত্রিভুজে যদি আমরা এটাকে মার্কিং করি যে এ বি সি ত্রিভুজ, তাহলে দেখা যাচ্ছে এ বি এবং এসি দুইটা 4 4, আর বিসি কত 6 সেন্টিমিটার। তার মানে দেখা যাচ্ছে 2টা বাহু সমান। তো যেই ত্রিভুজে 2টা বাহু সমান তাকে আমরা কোন ত্রিভুজ বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এবার আসেন তার বৈশিষ্ট্য আমরা জেনে নিই। পূর্বের ন্যায় এটাও সঠিক, এই ত্রিভুজের ভিতরে যে 3টা কোণ আছে সেই 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন এই ত্রিভুজের স্পেশাল বৈশিষ্ট্য কোনটা। স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে, লিখে ফেলি আবার, সমবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। অবশ্যই লাগবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন লিখে রাখতে হবে আর মুখস্থ করে ফেলতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তাহলে দেখেন একটু করে, আমরা একটু আগে বললাম এসি বাহু, এবি বাহু, এসি বাহু এই দুইটা কি সমান। তাহলে নিঃসন্দেহেই তার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এবিসি কোণ সমান এসিবি কোণ। এটা হচ্ছে যে এই উপপাদ্যের এই ত্রিভুজের স্পেশাল বৈশিষ্ট্য, মানে সমদ্বিবাহু ত্রিভুজের স্পেশাল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে কি, যে সমান সমান 2টা বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। এটাই শেষ, আর কিছু না। আর বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমটা তো আপনারা ক্লিয়ার যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা জানা আছে। এই নোটটা অবশ্যই জানা থাকতে হবে যে এই কোণটা সমান এই কোণ। গেল সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আসেন পরবর্তীতে যাই, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু, যদি কেউ বললো আমাদেরকে যে একটা ত্রিভুজের একটা বাহু নেন 60 সেন্টিমিটার, আরেকটা নেন 3 সেন্টিমিটার, অ্যান্ড অপরটা নেন 6 সেন্টিমিটার, 3টে 3 রকম। তাহলে প্রথমে শিখলাম 3 বাহু সমান ছিল, দ্বিতীয়তে শিখলাম 2 বাহু সমান, 1 বাহু কি বড়, তৃতীয়তে শিখলাম 3টে 3 রকম। হলো না বাহুর ভেদ, এই কারণে বলে যে বাহু ভেদে, বাহুর পার্থক্য হলো তাই বলে যে বাহু ভেদে ত্রিভুজ। তা আসেন এটা যদি আঁকি আমরা, হয়তো ভূমি বা যে কোনো একটা নিলাম আমরা 4, আরেকটা নিলাম একটু ছোট 3, আর একটা নিলাম 6 সেন্টিমিটার নিলাম নিজেদের মতো করে, নামও দিলাম এ বি সি। এই ত্রিভুজের স্পেশালি কোনো বৈশিষ্ট্য নেই, 3টা বাহুর মধ্যে পার্থক্য রয়েছে, 3টা বাহুর কোনো মিল নেই। আর জাস্ট যেটা সহজ যে বৈশিষ্ট্য সেটা আমরা সবাই জানি, ভিতরে 3টা কোণ সমান 180 ডিগ্রি আর 3টা কোণ সমান নয়। গেল এই ত্রিভুজের স্পেশালি বলার কিছু নেই, শুধুমাত্র একটু জানি যে এটা 3টা কোণ সমান নয়, তবে 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বাহুবেধী ত্রিভুজ শেষ হলো। এবার আসেন কোণ বেধে ত্রিভুজ। প্রথমত সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। তো কোণ সম্পর্কে আমরা পুরো একটা ক্লাস নিয়ে আসবো, পুরো কোণের হিস্ট্রি নিয়ে। তো আপাতত আমরা জাস্ট এই জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করি। সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়, আর 90 ডিগ্রি থেকে ছোট। আমরা যাকে সূক্ষ্মকোণ বলবো। কারণ যদি 0 ডিগ্রিকে বলা হয় শূন্য কোণ, 0 ডিগ্রিকে বলা হয় শূন্য কোণ, এমসিকিউতে আসতে পারে। আর 90 ডিগ্রিকে বলা হয় সমকোণ। আমরা সবাই জানি। তাহলে যেই কোণ আপনার কোথা থেকে হবে, যে 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, অর্থাৎ 1 থেকে শুরু করে 89 পর্যন্ত সবগুলোকে আমরা কিন্তু সূক্ষ্মকোণ বলতে পারবো। আর যদি এই যে শূন্য কোণকে আমরা কিন্তু 0 ডিগ্রিকে শূন্য কোণ বললাম, এমসিকিউতে আসতে পারে যে কোনটি শূন্য কোণ, নিচের শূন্য কোন কোণ বা শূন্য কোণ কোনটি, তাহলে আমরা অবশ্যই আনসার দিতে পারবো। এছাড়াও একে বলা হয় অঋণাত্মক কোণ, অঋণাত্মক কোণ, অর্থাৎ শূন্য কোণও বলা হয়, একে অঋণাত্মক কোণও বলা হয়। তারপর 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি সমকোণ, এটা আমাদের জানা আছে। তাহলে সূক্ষ্মকোণের ডেফিনিশন আশা করি ক্লিয়ার। এবার আসেন যে ত্রিভুজটা একটা কোণ, যে ত্রিভুজটার কোণ 90 ডিগ্রি থেকে কি ছোট, তাকে আমরা বলবো যে সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখেন এটাও যদি আমরা 60 ডিগ্রি কল্পনা করি, 60 ডিগ্রি 90 ডিগ্রি ছোট, 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা সমবাহু যে ত্রিভুজটা রয়েছে তার সবগুলা কোণই সূক্ষ্মকোণ, তাকে আমরা অবশ্যই কি বলতে পারবো যে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজ যেটা রয়েছে তারও সবগুলা কোণ 90 ডিগ্রি থেকে ছোট, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারবো যে কি এটা সূক্ষ্মকোণ। আবার সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এগুলো সমদ্বিবাহু ত্রিভুজ আপনি চাইলে একটা কোণ 90 ডিগ্রি রাখতে পারেন, আঁকা যায়, বাট সহজেই বলতে পারে যে ত্রিভুজটার একটি কোণ 90 ডিগ্রি থেকে কি ছোট নিয়ে আমরা কাজ করব, তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তবে সেটা 0 থেকে 90 ডিগ্রির ভিতরে হতে হবে। এখানেও বৈশিষ্ট্য সেম আগের মতোই। যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজকে যদি আমরা সমবাহু ত্রিভুজের মতো করেই আঁকি, তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যই পাবে। আর একটা কথা সবসময়ের জন্যই থাকবে, 3 কোণ সমান 180 ডিগ্রি। এবার আসেন সমকোণী ত্রিভুজ। 2 নম্বর যে সাইডটা রয়েছে সমকোণী ত্রিভুজ। সমকোণ নিয়ে অবশ্যই আমাদের একটা পুরো মজার লেকচার থাকবে, সেটা ত্রিকোণমিতিতে দূরত্ব উচ্চতা অধ্যায়ে আমরা, অথবা ত্রিকোণমিতিতে আমরা এটাকে নিয়ে একটা পুরো বিশ্লেষণাত্মক একটা ক্লাস আপনাদেরকে দিব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা শুধু সংক্ষেপে সমকোণী ত্রিভুজ যেটা আছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, যেই ত্রিভুজ যে বলে যে কোনো সরল রেখার উপর একটি সরলরেখা সোজা হয়ে দাঁড়ালে, লম্বালম্বি হয়ে দাঁড়ালে যে কোণ সৃষ্টি হয় তাকে সমকোণ বলে। আর সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটু আগে আমরা বললাম 90 ডিগ্রি কোণওয়ালা যে ত্রিভুজ পাবো তার নাম কি? সমকোণ। তাহলে এই কোণ সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি, যার স্পেসিফিক অনেকগুলো নাম রয়েছে। এটাকে আমরা ডাকি কি? আমরা কেউ বলি, একে বলি যে ভূমি, আবার কেউ ডাকে সন্নিহিত বাহু, একে ডাকে কেউ লম্ব, আবার কেউ একে ডাকে বিপরীত বাহু, একে ডাকে কেউ অতিভুজ। আমি শুধু সংক্ষেপে এটার একটু বর্ণনা দিচ্ছি, বিস্তারিত বর্ণনা যেহেতু আমরা বলেছিলাম আমরা ত্রিকোণমিতিতে দিব, তাহলে এখানে সংক্ষেপে একটা বর্ণনা দিচ্ছি। ভূমি, সন্নিহিত বাহু, লম্ব, বিপরীত বাহু অথবা অতিভুজ। আসলে ভূমি কি সন্নিহিত বাহু তা নির্ভর করে আপনি এই থিটার মানের উপরে। যদি আপনি থিটা সি বিন্দুতে থাকে, তাহলে আপনার এটা ভূমি, ঠিক আছে। কারণ ভূমির ডেফিনিশন কি? থিটার সাথে যে বাহু যুক্ত থাকে। থিটার সাথে যে বাহু সংযুক্ত থাকে। আর লম্বর ডেফিনিশন কি?
থিটার বিপরীত বাহু, থিটার বিপরীত বাহু। আর অতিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণের সমকোণী ত্রিভুজের, অতিভুজের ডেফিনিশনটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। অতিভুজটা আমি উপরে লিখলাম, নিচে দেখা যাচ্ছিল না, তাই অতিভুজ যাকে আমরা বলবো সমকোণের বিপরীত বাহু। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝেই ফেললাম যে ভূমি কি লম্ব, বিপরীত বাহু কি সন্নিহিত বাহু, সম্পূর্ণভাবে নির্ভর করে কার উপরে, থিটার মানটা আসলে কোথায় দেওয়া আছে। যদি থিটার মান সিতে থাকে তাহলে আমরা এটাকে ভূমি বলতে পারবো, এটাকে লম্ব বলতে পারবো, এটাকে অতিভুজ বলতে পারবো। কিন্তু থিটার মান যদি এখানে চলে যায় তাহলে তার বিপরীত বাহুকে বিসি, তখন ওকে আমাকে কি ডাকতে হবে, বিপরীত বাহু বা লম্ব ডাকতে হবে। কারণ আমরা ডেফিনিশনে লিখেছিলাম যে ভূমি যে থিটার সাথে সংযুক্ত থাকে, যদি থিটা এখানে থাকার কারণে আমরা যদি থিটার সাথে সংযুক্ত আছে বিসি, তাই আমরা তাকে ভূমি বা সন্নিহিত বাহু ডাকতে পারি, কারণ থিটার সন্নিকটে যে আছে। আর লম্বকে তখন আমরা রাখছিলাম কি এবি, যে থিটার বিপরীত প্রান্তে আছে, এবং সমকোণী ত্রিভুজের যে 90 ডিগ্রি যে কোণটা আছে তার বিপরীত পাশে কি আছে, যে বাহু, তার নাম অতিভুজ। এটার বিস্তারিত ক্লাস পরে ইনশাল্লাহ দিব আমরা আরেকবার, এটা নিয়ে পুরো আলোচনা করব। আপাতত এতটুকুই, এই কোণ 90 ডিগ্রি, আর তাহলে এই কোণ মিলাই টোটাল 180 ডিগ্রি, এটাই তার বৈশিষ্ট্য, আর স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সমকোণ। এরপর আসেন স্থূলকোণ। যেই ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, দ্যাট মিন্স 91 ডিগ্রি থেকে 179। যদি কোনো ত্রিভুজের একটি কোণ এর ভিতরে পড়ে 91 থেকে 179 পর্যন্ত, তাহলে তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। একেবারে সহজ, স্থূলকোণী ত্রিভুজ বৈশিষ্ট্য আগেরই মতো। এটা হতে পারে এই ধরনের একটা ত্রিভুজ, যে এখানে শুধুমাত্র স্পেশাল কোনো বৈশিষ্ট্য নেই, আমরা শুধু মার্কিং করে দিলাম এবিসি। যদি ধরি এটা 120 ডিগ্রি, তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল। আর তিন কোনো সমস্যা 180 ডিগ্রি, আর কোনো স্পেশাল বৈশিষ্ট্য এর নেই। এইবার যে কথাগুলো হবে সেগুলো হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের। তা আসলে আমরা শুরু করে দিই। যে এইবার ত্রিভুজ তো চিনে ফেললাম, এগুলো আপনারা অনেক আগ থেকে চিনতেন, বাট আমাদের জন্য যেটা বেশি গুরুত্ব নিয়ে আসবে সেটা হচ্ছে যে এই শেষের কয়েকটা লাইন। আশা করি আমার ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে শুনবে। সব ত্রিভুজের ক্ষেত্রেই কিছু কথা পরীক্ষার হলে আমাদেরকে প্রশ্ন দেয়, নিচের কোন তথ্য দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। তখন আমরা আলহামদুলিল্লাহ অনেকেই পারি, আর যারা পারি না তাদের জন্য সমাধান। দুইভাবে আমরা কি করব, চিন্তা করব। এক, প্রথমত আমাকে মনে রাখতে হবে আমাদের পছন্দের একটা উপপাদ্য। সেটা কি, ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তম বাহুর চেয়েও বড়। ক্ষুদ্রতম দুই বাহুর যোগফল বৃহত্তম বাহুর চেয়েও বড়। একটু আগে আমরা বললাম ত্রিভুজ আঁকতে 3 বাহু লাগে, তাহলে যদি আমাকে বলে কেউ 4, 3 এবং আরেকটা বাহু দিচ্ছে 9 সেন্টিমিটার, যদি বলে কেউ স্যার এটা দিকে ত্রিভুজ আঁকা যাবে, তা আমি চিন্তা করলাম যে 4, 3, 7 হয়। 7 কখনো 9 থেকে বড় নয়। তো 7 যেহেতু 9 থেকে বড় নয়, তাহলে উপপাদ্যের এই নীতিটা কি করছে, এখানে মানছে না, তাই একে দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না। তাহলে আমাদেরকে পরীক্ষার হলে চিন্তা করতে হবে প্রথমত যে ক্ষুদ্রতম দুই বাহু যোগ করলে এটা কি বড় বাহু থেকে বড় হচ্ছে কি না। যদি বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে, অন্যথা ত্রিভুজ আঁকা যাবে না। আশা করি আমার শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছে। তাহলে নিঃসন্দেহে যদি এরকম থাকতো একটা 4 আর একটা 6, তাহলে আমরা 4 আর 6 10, যেটা 9 থেকে বড়, তাহলে ত্রিভুজ আঁকা যাবে। এখন আমরা বলতে পারি হ্যাঁ এটাকে ত্রিভুজ আঁকা যাবে। অনেক ক্ষেত্রে এইভাবে বিবেচনা করে কিন্তু আনসার পাওয়া যায় না। তো
তো তখন কিভাবে বিবেচনা করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যে 3, আরেকটা হচ্ছে 4, আরেকটা 5। তাহলে অনেক ক্ষেত্রে এভাবে বিবেচনা করা যায় যে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমান। আবার ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি মানে কত? 3 স্কোয়ার সমান কত? 9, 4 স্কোয়ার সমান কত? 16। তাহলে 9 + 16 = 25। অপর দিকে যদি 5কে স্কোয়ার করা হয় 5 স্কোয়ার = 25। দ্যাট মিনস একে দিয়ে ত্রিভুজ আঁকা যাবে আর এটা সমকোণী ত্রিভুজ হবে। ওয়ান ইনফরমেশন, ক্ষুদ্রতম দুই বাহু, বড় বাহু হচ্ছে কি হবে? বড় হবে। সেকেন্ড ইনফরমেশন, ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান। আমার শিক্ষার্থীরা আশা করি এই কথাটা একদম বুঝতে পেরেছে যে কি কোনো সমস্যা হয়নি। অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই বেশি বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা নোট লিখে রাখবেন এবং মাথায় রাখবেন। এরপর আসেন আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে ত্রিভুজকে নিয়ে, ত্রিভুজের বহিস্থকোণ নিয়ে এবং অন্তস্থকোণ নিয়ে, যেটা আমাদের কাজে লাগবে। আসেন যদি আমরা একটা ত্রিভুজ দিই, নাম দিলাম এ বি সি। এবিসি ত্রিভুজ, যখনই আমরা বিসি বাহুকে বড় করব এফ পর্যন্ত আমরা একটা কোণ পাবো, একে ডাকা হয় বহিস্থ কোণ। কি বলে? বহিস্থ কোণ। এর নাম কি? বহিস্থ কোণ। তো আমার শিক্ষার্থীরা, আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে কি করলে, বর্ধিত করলে বাহিরে যে কোণ সৃষ্টি হয় তার নাম বহিস্থ কোণ। বহি মানে বাহিরে, বাহ্যিক কোণ যেটা, তাহলে এটা একটা বহিস্থ কোণ। আশা করি ক্লিয়ার। এক্ষেত্রে একটা লিখে ফেলি একটা গুরুত্বপূর্ণ নোট, সেটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। কাজে লাগবে আমাদের, অনেক বেশি লিখে ফেলবো এবং এটা শিখেও ফেলবো। ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। অর্থাৎ আমি যদি এখানে চিন্তা করি, আমি লিখতে পারবো এসিএফ সমান এসিএফ। এই কোণটা, আমি এই কোণটা সমান আমি লিখতে পারবো অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। আমি স্টার দ্বারা দেখাই দিচ্ছি, এই দুইটা কোণ যোগ করলে। তাহলে একটার নাম হচ্ছে যে কি এবিসি, অ্যান্ড আরেকটার নাম হচ্ছে যে কি বিএসি। বিএসি লাস্টের এই যে দেখেন, বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। বহিস্থ অন্তস্থ বিপরীত কোণদ্বয়, তাহলে বিপরীত কোণদ্বয় একটা এবিসি আর একটা হচ্ছে বিএসি, আর বহিস্থ কোণের নাম হচ্ছে এসিএফ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি লাস্ট ইনফরমেশনটা যে ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। তাহলে তিনটা তথ্য আমরা শেষে দিয়েছি। এই তিনটা তথ্যকে গুরুত্ব সহকারে নোট ডাউন করে শিখে রাখতে হবে, আগেরগুলো তো অবশ্যই। তা আশা করি আজকের ক্লাস এতটুকুই, আপনাদের অনেক ভালো লেগেছে। যদি কোনো বিষয় আপনার কাছে অসঙ্গতি বলে মনে হয়, আপনি ক্লিয়ার হতে পারছেন না, অবশ্যই কমেন্টে জানাবেন যে স্যার এই জিনিসটা আমার একটু সমস্যা হচ্ছে বুঝতে। ত্রিভুজ নিয়ে আমাদের এতটুকুই ক্লাস, আর এখানে কোণ নিয়ে অনেকগুলো কথা বলেছি। কোণ নিয়ে একটা মজার ক্লাস দিব আমরা, অপেক্ষায় থাকুন যে কী ক্লাস আসতেছে কোণ নিয়ে। কোণ নিয়ে অনেক কথা আছে, আর সমকোণী ত্রিভুজ নিয়ে একটা ক্লাস দিব বলেছি। অবশ্যই আমাকে মনে করে দিবেন, স্যার আপনি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে ক্লাস দিবেন বলেছেন, একটা কোণ নিয়ে ক্লাস দিবেন বলেছেন। কারণ আমরা আগামী ক্লাসে উপপাদ্যতে ঢুকে যাব। একটু স্মরণ না করাই দিলে আমরা কিন্তু কোণের ক্লাসটা, সমকোণী ত্রিভুজের ক্লাসটা মিস করব। আর যদি মিস করি, লোকসান কার, নিজেরাই বুঝে দেখেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।